সমস্ত প্রাণীর কল্যাণ কামনা করে আজকে শুরু করছি আমাদের বিশেষ আলোচনা, বুদ্ধ গয়া ব্রাহ্মণ মুক্ত করো। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে পৃথিবীতে যত ধর্মমত তৈরি হয়েছে, সব কটি ধর্মমত তৈরি হয়েছে জীব কল্যাণকে কেন্দ্র করে। আর এই ধর্মমতের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি নবতর সৃষ্টি, সঙ্গবদ্ধতা, সুরক্ষার জন্যে এই ধর্মমতগুলো মানুষকে তাদের বিচারধারা দান করেছে। মানুষকে একটা উন্নত জীবন যাপনের শিক্ষা দেবার জন্যে এবং সর্বোচ্চ ব্যাপার হচ্ছে মানবতাবাদকে সর্বোচ্চে তুলে ধরার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের উৎপত্তি হয়েছে। মানুষকে একেবারে ছোট করে দেখা, তাকে অবজ্ঞা করা, ভেদভাব সৃষ্টি করা, মানুষের সম্পদ কেড়ে নেওয়া, মানুষের মধ্যে সাম দাম দণ্ড ভেদ নীতি তৈরি করে তাকে হত্যা করা, এই যে নীতি, এই নীতি দিয়েছে পৃথিবীর একটি মাত্র বিচারধারা, সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ বিচারধারা। ব্রাহ্মণ্যবাদ ছাড়া এই হত্যার নীতি, সাম দাম দণ্ডভেদের নীতি অন্য কোনো ধর্মে আমরা দেখতে পাই না। অদ্ভুতভাবে দেখুন, এই ব্রাহ্মণ্যবাদ একটা উন্মাদনার সৃষ্টি করে, মানুষকে ধর্মের আবেগে জারিত করে তাকে উন্মাদ করে তোলে। আর উন্মাদ করে এই ব্রাহ্মণ্যবাদ হত্যাকে প্ররোচনা দেয়। আপনারা দেখেছেন এই ব্রাহ্মণ্যবাদের তৈরি যে গীতা, সেই গীতাতে সরাসরি ভ্রাতৃ হত্যার জন্য উৎসাহিত করছে শ্রীকৃষ্ণ নামক একজন ভগবান। তাকে ভগবান বলা হয়েছে, আদৌ তিনি ভগবান নন, তিনি একজন কূট কৌশলী চরিত্র, যেটা কাল্পনিক চরিত্র, যেটা ব্রাহ্মণবাদকে রিপ্রেজেন্ট করেছে। আর এই যে মানুষকে একেবারে গুড়িয়ে দেওয়ার নীতি থেকে এরা কি করেছে, হিংসায় উন্মত্ত হয়ে অন্যকে আঘাত করেছে, অন্যের ধর্মস্থানগুলোকে গুড়িয়ে দিয়েছে, অথবা সেগুলোকে কবজা করে নিয়ে নিজেদের ধর্মস্থান হিসেবে চালিয়ে দিয়েছে। ভারতে এই ধরনের অসংখ্য অসংখ্য বুদ্ধ বিহার, সেই অসংখ্য বুদ্ধ বিহারকে হয় তারা ধ্বংস করে দিয়েছে, না হলে সেগুলোকে কবজা করে ওখানে যে মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলোকে পরিবর্তন করে পুরুষ মূর্তিগুলোকে মহিলাদের কাপড় পরিয়ে তাদের কোনো একটা কাল্পনিক নাম দিয়ে এই ব্রাহ্মণরা সারা ভারতে এই বুদ্ধ ধর্মস্থানগুলো কবজা করে নিয়েছে। আমাদের কাছে একটি খুব সুন্দর বই আছে, সেই বইতে একজন প্রখ্যাত মানুষ ডক্টর কে যমুনা দাস, তার বিখ্যাত গ্রন্থ তিরুপতি বালাজি ওয়াজ আ বুদ্ধিস্ট শিরিন, এই গ্রন্থে 3য় অধ্যায়ে তিনি দেখিয়েছেন যে তিরুপতি নিয়ে একবারে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন যমুনা দাস, এবং তিনি দেখিয়েছেন যে ওই যে বুদ্ধের যে মূর্তিটি রয়েছে, সেই বুদ্ধের মূর্তিটি কিভাবে ব্যবসা করার জন্যে ব্রাহ্মণ্যবাদীরা তাকে পরিবর্তন করে দিয়েছে। এগুলো আপনারা এই বইটিতে পেয়ে যাবেন। এই বইটিতে আরেকটি জায়গায় উল্লেখ করেছেন যমুনা দাস যে জগন্নাথের মন্দির হিসাবে যেটাকে চালানো হচ্ছে সেটা আসলে বুদ্ধ বিহার। আপনারা এই বিষয়টার সমর্থন পেয়ে যাবেন বিবেকানন্দের যে লেখা, সেই লেখা থেকেও বিবেকানন্দ সরাসরি দাবি করেছেন যে হ্যাঁ, এগুলোকে আমরা কবজা করেছি, দখল করেছি, প্রয়োজন হলে আরও এরকম কবজা করব, দখল করব এবং না হলে গুড়িয়ে দেব।
এ কথা বিবেকানন্দ তার লেখাতে তিনি লিখেছেন। আমরা দেখেছি এখানে রয়েছে বিঠ্ঠল যে মন্দির, সেই বিঠ্ঠল মন্দিরটাও বুদ্ধ বিহার। আয়াপ্পা মন্দির, সেটাও বুদ্ধ বিহার। এইভাবে সারা ভারতের বিভিন্ন জায়গায়, এমনকি বাংলাদেশ পর্যন্ত এখনো যে বুদ্ধ বিহারগুলো দখল করে রেখেছে এই ব্রাহ্মণের দল। এই সরণিতে রয়েছে, ভাবতে পারছেন, বুদ্ধ গয়া। বুধ গয়াকে কবজা করে তার একটা অংশকে পুরো পরিবর্তন করে দিয়ে এখনো কবজা করে রেখেছে এই ব্রাহ্মণবাদীরা। আপনারা ভাবুন তো, যে পৃথিবীর 28তম বুদ্ধ যেখানে বোধিসত্ত্ব লাভ করেছিলেন, সারা পৃথিবীর যে সমস্ত জীব, সেই সমস্ত জীবের মধ্যে একটি কল্যাণকারী, একটি ইকো সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে নির্মাণ, সেই নির্মাণের বার্তা দিয়েছিলেন বুদ্ধ। সুকীতি, বুদ্ধের আসল নাম সুকীতি। সেই সুকীতি সারা পৃথিবীর মানুষের মধ্যে এনেছিলেন ন্যায়, সাম্য এবং ভ্রাতৃত্বের বাণী। সবাই তোমার আপন, বসুধৈব কুটুম্বকম। আপনারা ভাবুন তো, ভাটিকানে গিয়ে ব্রাহ্মণবাদীরা বলল এটা আমাদের শহর। ভাটিকান নগর যে পরিকল্পনা হয়েছে নাকি শিবলিঙ্গের আদলে, সুতরাং দাবি করতে পারে যে ভাটিকান নগর হচ্ছে ব্রাহ্মণ্যবাদীদের নগর। এটা করা যাবে? ব্রাহ্মণবাদীদের এই দম আছে পৃথিবীতে, সারা পৃথিবীতে ব্রাহ্মণবাদকে কোন দেশ গ্রহণ করেছে স্বেচ্ছায়? কোন দেশ, একটি দেশও, যারা জবরদস্তি ভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই সমস্ত দেশগুলো ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্ত হয়ে গেছে। মুক্ত হয়েছে পাশের দেশ নেপাল। একসময় সেখানে হিন্দু রাষ্ট্র বলা হতো। মরিশাস মুক্ত হয়ে গেছে। সমস্ত জায়গা এই ব্রাহ্মণবাদ থেকে মুক্ত হয়ে গেছে। কিন্তু বুধগয়া দখল করে রেখেছে। বিখ্যাত বিখ্যাত লোকেরা সেই ভাটিকান নগরের পরিকল্পনা দেখিয়ে বলছে এইটাকে শিবের আদলে তৈরি করা হয়েছে, শিবলিঙ্গের আদলে। আপনারা ভাবুন, আপনারা শিবলিঙ্গ সম্পর্কে কিছু জানেন কিনা আমরা জানি না। পুরাণের দারুণ কাহিনী আছে, এ নিয়ে পড়ে দেখবেন ব্রহ্মবৈবর্ত পুরাণ, যে ওই শিবলিঙ্গটা কি করে পরিকল্পিত হয়েছিল। আপনারা ভাবুন তো, মক্কা, মদিনা, কাবা, আজমের শরীফ, এগুলোতে হিন্দুরা পরিচালনা করে। ভাটিকানে হিন্দুরা পরিচালনা করতে পারে? পরিচালনা করে না। সেখানে খ্রিস্ট ধর্মাবলম্বীরা পরিচালনা করে। মক্কা, মদিনা, কাবা, আজমের শরীফ, সমস্ত শরীফগুলোকে পরিচালনা করে মুসলমানেরা। গুরুদুয়ারা, স্বর্ণ মন্দির, এগুলো পরিচালনা করে শিখ ধর্মাবলম্বীরা। বিভিন্ন যে সমস্ত জায়গায় আমাদের রবিদাসিয়া মন্দির আছে, সেগুলো পরিচালনা করে আমাদের রবিদাসিয়া সম্প্রদায়ের মানুষেরা। কিন্তু বুধগয়া মহাবিহারে ব্রাহ্মণরা কেন মুখ দেখাচ্ছ ভাই তোমরা? ব্রাহ্মণের দ্বারা পরিচালিত হবে কেন? এই প্রশ্ন উঠছে আজ সারা বিশ্ব জুড়ে। বিশ্বের প্রত্যেকটা মানুষ এই অবস্থা দেখে ভারত সরকারের এবং ব্রাহ্মণদের এই হান্টিং অ্যান্ড গ্যাদারিং যে মেন্টালিটি, সেই মেন্টালিটি দেখে ছি করছে এই সম্প্রদায়টাকে নিয়ে। বলছি, কি ধরনের একটি ক্রিয়েচার, যারা মুহুর মিথ্যে কথা বলে অন্যের সম্পদকে কবজা করে রেখেছে।
সারা বিশ্ব জুড়ে নিন্দিত হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদ। তাহলে বুদ্ধ গয়া, যেখানে বুদ্ধ বোধিসত্ত্ব লাভ করেছিলেন, সেই বোধিসত্ত্ব লাভ করার এমন একটি মহান জায়গা, যেটাকে ৮৪,০০০ স্মারক নির্মাণ করে সম্রাট অশোক বুদ্ধ যে বিহারটি, সেই বিহারটি অপূর্ব মাধুর্যে, অপূর্ব মমতায় তিনি তৈরি করে দেশের জন্যে, জীবের কল্যাণের জন্যে উৎসর্গ করে দিয়েছিলেন। এবং আপনারা ভাবুন, এই বুধ গয়া থেকে সম্রাট অশোক আর কোনোদিন আমি যুদ্ধ করব না, আর কোনোদিন আমার পুত্র, আমার প্রপৌত্ররা যুদ্ধের দ্বারা দেশ জয় করবে না, ভালোবাসার দ্বারা হৃদয় জয় করতে পারলেই হবে আমার ধম্ম বিজয়। এই ধম্ম বিজয় শুরু করেছিলেন তিনি বুদ্ধ গয়া মহাবিহার থেকে, এবং সমস্ত জায়গায় ঘুরে এসে আবার বুধ গয়াতে তিনি অবস্থান করেছিলেন, এবং সমস্ত কিছু নিজেকে উৎসর্গ করে, নিজের সন্তান কে উৎসর্গ করে দিয়ে মানুষের উদ্দেশ্যে, জগতের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়ে তিনি অশোকারাম সংঘারামে চলে গিয়েছিলেন। এত বড় ঐতিহাসিক যে স্মারক, সেই স্মারককে দখল করে রেখেছে ব্রাহ্মণেরা। ওরা তো ওদের শাস্ত্রগুলোতে বুদ্ধ সম্পর্কে কটূক্তি করেছে। রামায়ণে বুদ্ধকে বলা হয়েছে চোর। সমস্ত জায়গায় বেদে বুদ্ধের উল্লেখ রয়েছে। সেই বুদ্ধকে নানা কটু ভাষায় তারা ব্যক্ত করেছে। তা বুদ্ধকে যখন কটু ভাষায় তোমরা ব্যক্ত করছো, তাহলে বুদ্ধের বোধিসত্ত্ব লাভ হয়েছে যেখানে, সেই স্থলটিতে, সেই মহাবিহারে কিসের জন্য মুখ দেখাও? লাজ লজ্জা কিচ্ছু থাকবে না তোমাদের। এমন একটি ক্রিয়েচার তোমরা যে তোমাদের লজ্জা থাকবে না। অন্যের সম্পদ দেখলেই সেই সম্পদটাকে গ্রহণ করতে হবে, গ্রাবিং করতে হবে, এবং সেখান থেকে গন্ডে পিণ্ডে গেলার ব্যবস্থা করতে হবে। এই যে চেহারাটা, এই চেহারাটা দেখাচ্ছ কি করে? এই বুধ গয়া মুক্ত করার জন্যে আন্দোলন শুরু হয়েছে গত 12ই ফেব্রুয়ারি 2025 থেকে। সারা পৃথিবীর মানুষ, বুদ্ধ ভান্তে, বুদ্ধ অনুগামী, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা তারা এক এক করে আসছেন এবং অনশনে বসে তারা শান্তিপূর্ণ উপায়ে দাবি জানাচ্ছেন যে বুধগয়া মহাবিহার বুদ্ধদের হাতে ফিরিয়ে দিতে হবে এবং ব্রাহ্মণ মুক্ত করতে হবে। তারা দাবি করছে যে 1949 সালের যে আইনটি তৈরি হয়েছিল, বুধগয়াকে নিয়ে যে আইনটি তৈরি হয়েছিল, সেই আইনটি আসলে অসাংবিধানিক আইন। এই আইনটির নাম দি বুধ গয়া টেম্পল অ্যাক্ট 1949। এটার স্থান কোথায়? বুধগয়া, রাজ্য বিহার। এটা কোন দেশে? ইন্ডিয়াতে। দ্য বুধ গয়া টেম্পল অ্যাক্ট 1949। এটা পাবলিশড হয়েছিল কত সালে? পাবলিশড হয়েছিল, এটা মন দিয়ে একটু শুনবেন। এই গেজেটটি পাবলিশড হয়েছিল 1 জানুয়ারি 1950 সালে। আর গেজেটটির নাম্বার হচ্ছে অ্যাক্ট 17 অফ 1949। আর এর কমেন্সমেন্ট হয়েছিল 1 জানুয়ারি 1949। বন্ধুরা, এটা আপনারা দেখলেন যে এর যে কমেন্সমেন্ট হয়েছিল সেটা 1 জানুয়ারি 1949। এখানে কি লেখা ছিল? লেখা ছিল যে as soon as may be after the commencement of the act, the government shall constitute a committee as hereafter provided and entrusted it with management and control of the temple land and the properties appertaining thereto.
দ্বিতীয় হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ, এটা দেখবেন, দি কমিটি শ্যাল কনসিস্ট, কমিটি গঠন হবে, কনসিস্ট অফ, একজন চেয়ারম্যান থাকবে আর 8 মেম্বার্স নমিনেটেড বাই দি স্টেট। স্টেট 8 জন প্রতিনিধি নির্বাচন করবেন এবং সেই প্রতিনিধি হুম শ্যাল বি ইন্ডিয়ান্স, তারা প্রত্যেকেই ইন্ডিয়ান্স হতে হবে, অ্যান্ড অফ হুম 4 শ্যাল বি বুদ্ধিস্ট। বুঝুন, মহাবিহার বুধগয়াতে একটা কমিটি তৈরি হবে, বুদ্ধদের মহাবিহার, সেখানে 4 জন থাকবে মাত্র বুদ্ধিস্ট, অ্যান্ড 4 শ্যাল বি হিন্দু। বাবুন, হিন্দুরা ওখানে কি করবে? হিন্দু, ওটাতে হিন্দুদের জায়গা নয়। কি জন্য মুখ দেখাবে ওরা? হিন্দুরা হিন্দু নয়, এরা ব্রাহ্মণ। অ্যান্ড 4 শ্যাল বি হিন্দু ইনক্লুডিং দি মহান্তা, মহান্তদের রাখতে হবে, প্রোভাইডেড দ্যাট ইফ দি মহান্তা ইজ এ মাইনর, যদি মাইনর হয়, বুঝুন, মাইনর ইজ এ মাইনর, অর অফ আনসাউন্ড মাইন্ড। আনসাউন্ড মাইন্ড বুঝতে পেরেছেন? ব্রাহ্মণরা তো প্রত্যেকটা জন্মসূত্রেই হচ্ছে আনসাউন্ড মাইন্ড, অর রিফিউজ টু সার্ভ অন দি কমিটি, অ্যানাদার হিন্দু মেম্বার শ্যাল বি নমিনেটেড ইন দিস প্লেস। ব্রাহ্মণরা যদি আনসাউন্ড হয় এবং মহান্তরা যদি এই মন্দির পরিচালনা করার অযোগ্য হয়, তাহলে অন্য হিন্দুদের নমিনেটেড করতে হবে। এরপরে রয়েছে, দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ গয়া শ্যাল বি দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দি কনস্টিটিউট, প্রোভাইডেড দ্যাট দি গভর্নমেন্ট শ্যাল নমিনেট আ হিন্দু অ্যাজ চেয়ারম্যান। অবস্থা বুঝুন, বুদ্ধগয়া, বুদ্ধদের মহাবিহার, যেখানে বোধিসত্ত্ব লাভ করেছিলেন সুকৃতি বুদ্ধ, গৌতম বুদ্ধ যেখানে বোধিসত্ত্ব লাভ করেছিলেন, তার চেয়ারম্যান হবে একজন হিন্দু। হুইচ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ গয়া ইজ নন হিন্দু। যদি নন হিন্দু হয় ওই ম্যাজিস্ট্রেট, ধরুন কোনো গয়াতে একজন মুসলিম ম্যাজিস্ট্রেট আছে, যদি হয় তাকে কিন্তু অ্যাপয়েন্ট করা যাবে না। তাকে কাকে অ্যাপয়েন্ট করতে হবে? একজন হিন্দুকে অ্যাপয়েন্ট করতে হবে। এই যে অ্যাক্ট, সেই অ্যাক্টে বলা হয়েছে, গভর্নমেন্ট শ্যাল নমিনেটেড এ পারসন ফ্রম অ্যামাং দি মেম্বার টু অ্যাক্ট আস সেক্রেটারি। সেক্রেটারি হিসেবে এই কমিটি পরিচালনা করার জন্য একজন গভর্নমেন্ট অফিসিয়াল নিয়োগ করবে। গভর্নমেন্ট অফিসিয়ালে কোনো সমস্যা নেই, সেক্রেটারি তো হতেই পারে নিয়োগ। কিন্তু ব্রাহ্মণ কেন? এই আইনে ব্রাহ্মণ কেন? কেন থাকবে? বুদ্ধ বিহার বুদ্ধদের সম্পত্তি, সম্রাট অশোকের সম্পত্তি। তিনি ওখানকার যে কানুন, সেই কানুনটাকে ক্রয় করে, নিজ মূল্যে ক্রয় করে, তার নিজের মানে দেশ ছিল এটা, একেবারে মায়ানমার থেকে শুরু করে কাবুল, কান্দাহার পর্যন্ত অখণ্ড ভারতবর্ষ, সেই অখণ্ড ভারতবর্ষের অধিপতি ছিলেন সম্রাট অশোক, তার নিজের ল্যান্ড এটা। সারা পৃথিবীতে তিনি বুদ্ধের কল্যাণকারী যে চেতনা, সেই চেতনার জন্যে বিভিন্ন দেশে স্থান ক্রয় করে সেখানে বুদ্ধ বিহার নির্মাণ করেছেন। ইজিপ্টে যখন বুদ্ধ বিহার নির্মাণ করেছেন সম্রাট অশোক, তখন সেই সম্পদগুলো ক্রয় করে সংশ্লিষ্ট দেশের সেখানে বুদ্ধ বিহার নির্মাণ করেছেন এবং বুদ্ধ বিহারের জন্যে ভান্তেদের সেখানে অ্যাপয়েন্ট করেছেন, ভান্তেদের অ্যাপয়েন্ট করেছেন এবং সেখানকার রাজাদের সঙ্গে সুসম্পর্ক রেখে এই বুদ্ধ বিহারগুলো পরিচালিত হয়েছে। অর্থাৎ সারা পৃথিবীর যেখানে যেখানে বুদ্ধ বিহার আছে, সেই বুদ্ধ বিহারের পরিচালন কমিটি হচ্ছে বুদ্ধিস্টরা।
সরকারের একজন সেক্রেটারি কাজের জন্যে সেখানে নিয়োগ করতেই পারেন, কারণ সেই দেশের মাটি, সেই দেশের জল, সেই দেশের সমস্ত কিছু ব্যবহার করছেন মঙ্কেরা। এবং এই যে মঙ্ক যাদের প্রেরণ করা হয়েছিল, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওখানকার স্থানীয়, সেই দেশের স্থানীয় অসংখ্য মঙ্ক তৈরি করতে হবে এবং তাদের দ্বারাই সেই বিহারগুলো পরিচালনা করতে হবে। তো স্বাভাবিক কারণে এই যে আইনটি, সেই আইনের আঁচ প্যাঁচ ঘোষ দেখাচ্ছে কে? নালায়েক যারা গভর্নিং ক্লাস এবং জুমলাবাজ গভর্নিং ক্লাস, তারা কেন দেখাচ্ছে এটা? এটা তো একটা আইন, এটা তো একটা আইন, একটা লজিক খাড়া করেছে, তর্ক খাড়া করেছে, হ্যাঁ এটা তো একটা আইন। কিন্তু বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখুন, আইনটি কখন তৈরি হয়েছে? 1 জানুয়ারি 1949। ঠিক তার 11 মাস পরে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তৎকালীন প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদের হাতে তুলে দিচ্ছেন ভারতের মহান কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনে পরিষ্কার করে ঘোষণা করা হচ্ছে, বাবা সাহেব এই কনস্টিটিউশন তুলে দিয়েছিলেন 1949 সালের 26শে জানুয়ারি, অর্থাৎ 11 মাস পরে। সেই কনস্টিটিউশনে লেখা আছে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, প্রত্যেকের যে বিচারধারা সেইগুলো পালন করতে পারবে, নির্বিঘ্নে পালন করতে পারবে এবং ইনস্টিটিউশনগুলো নিজেরা দায়িত্ব নিয়ে পরিচালনা করবে। অর্থাৎ এই যে সংশ্লিষ্ট যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের দ্বারা পরিচালনা হবে সেই সমস্ত ইনস্টিটিউশনগুলো, এবং সেই ইনস্টিটিউশনে অন্যের কারো খবরদারি থাকবে না। যতগুলো চার্চ তৈরি হয়েছে, সেই চার্চ পরিচালন সমিতির মধ্যে ব্রাহ্মণরা আছে? নেই। আছে এখানকার যে সমস্ত মসজিদগুলো আছে, বড় বড় মসজিদ, সেই মসজিদ পরিকল্পনার জন্যে ব্রাহ্মণরা রয়েছে সেখানে, এবং মসজিদের একটা অংশকে দখল করে নিয়ে তারা হিন্দু বলে চালিয়ে দিচ্ছে। এরকম নিদর্শন ওই বাবরি নিয়ে হয়েছিল। আমরা বাবরি আসলে কি সেই নিয়ে একদিন আলাদা করে আলোচনা করব, কারণ বাবরি খনন করতে গিয়ে তার নিচে যে বিশাল সৌধ আর্কিওলজিক্যাল দপ্তর আবিষ্কার করেছে, সেই আবিষ্কারের জন্যে বাবরি মসজিদ রাম জন্মভূমি ভার্ডিক্টের যারা বিচারক ছিলেন, তারা পরিষ্কার বলে দিয়েছেন যে বাবরি মসজিদের নিচে কোনো হিন্দুদের মন্দির ছিল না, সেটা অন্য আর একটা স্থাপত্য। তো স্বাভাবিক কারণেই ভারতের কনস্টিটিউশন চালু হয়ে যাবার পরে এই যে 11 মাস আগে তৈরি করা যে অ্যাক্ট, বুদ্ধ গয়া টেম্পল অ্যাক্ট 1949, অবৈধ একটি আইনে পরিণত হয়েছে। সেটা খারিজ হয়ে গেছে, সেটা ইনভ্যালিড হয়ে গেছে। সুতরাং যারা মুখ বাঁচানোর জন্য এই সমস্ত অ্যাক্ট ফ্যাক্টের কথা বলছেন, তারা সত্যের অপলাপ করছেন। তাদের মনের মধ্যে ব্রাহ্মণবাদী আবেগ দ্বারা পরিচালিত হয়ে ব্রাহ্মণের পদসেবা করার জন্য তারা এইসব বলছেন। আইনের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক আইন যেগুলো আছে, সেই আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও বুদ্ধগয়া মহাবিহারের মধ্যে ব্রাহ্মণদের কবজা চলতে পারে না। এই মুহূর্তে তাদের ওই বুদ্ধগয়া মহাবিহার থেকে চলে যাওয়া উচিত। ওই সমস্ত আবর্জনা নিয়ে তাদের চলে যাওয়া উচিত। যেখান থেকে সারা পৃথিবী জুড়ে বুদ্ধ ধর্মের বিকাশ হয়েছে, সেই কেন্দ্রস্থলে কিভাবে কবজা করে রেখেছে এই যে ব্রাহ্মণরা, দেখুন তাদের আমি একটা
ভিডিও আপনাদের দেখাচ্ছি, সেই ভিডিও দেখুন। আপনারা সেই ভিডিও দেখে বুঝতে পারবেন যে এরা কি করতে চাইছে। पंडित जी सॉरी, ये जगह कौन सी है? ये पांडु की जगह है। हाँ जी, ये पांडु की जगह है। पांडुओं से मतलब कैसे जुड़ी हुई है बुद्ध से? ये यहाँ पिंड दान करने आए थे। पांडव जो महाभारत में जो मारे गए थे ना, जी हाँ, उन्हीं के लिए पिंड दान करने आए थे। ये अभी अच्छा, ते 5 पांडव। हाँ, माता द्रौपदी है, हाँ जी, ये माता कुंती है, हाँ जी, ये नकुल है, ये सहदेव है, ये बीच में धनराज युधिष्ठिर है, ये भीमसेन है, ये अर्जुन जी है, अर्जुन जी का पुत्र अभिमन्यु है, ऊपर कृष्ण भगवान। अच्छा। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন, আপনাদের চোখে এটা বুদ্ধ এবং বুদ্ধের যে 5 শিষ্য, যে 5 শিষ্যকে তিনি দেশনা দিয়েছিলেন প্রথম, তাদেরকে স্বয়ং বুদ্ধকে শাড়ি পরিয়ে দিয়েছে। স্বয়ং বুদ্ধের উপর আছে একটি স্বর্ণ ছাতা, তার বুকে স্বস্তিক চিহ্ন লেখা, স্বস্তিক চিহ্ন। সেই স্বয়ং বুদ্ধকে মাতা কুন্তী বলে চালাচ্ছে, আর 5 জনকে পঞ্চ পাণ্ডব হিসেবে চালাচ্ছে। দেখতে পেলেন এসব? কত বড় পাষণ্ড এরা, কত বড় ধোঁকাবাজ, কত বড় মিথ্যেবাদী। এইভাবে ইউরেশিয়ান যাযাবরেরা ভারতের সমস্ত কিছু কবজা করে তার উপরে কাপড় চড়িয়ে, রং চড়িয়ে দখল করে বসে আছে। সমস্ত জায়গায় ওদের নিজেদের কিছু নেই, ওরা বহিরাগত। এ দেশটাকে দখল করেছে, কবজা করে রেখে দিয়েছে। এবং ভাবুন, সারা পৃথিবীর মধ্যে যাকে সালাম করছে, যার জ্ঞানের জন্যে, যে জায়গা থেকে তিনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন, সেই জায়গাটাকে কবজা করে সামনাসামনি দেখা যাচ্ছে সমস্ত কিছু লেখা আছে পালি ভাষাতে, ধম্মলিপিতে, এটা কে, সেগুলোকে এরা এড়িয়ে গিয়ে নাম দিচ্ছে, পঞ্চ পাণ্ডবের নাম বলছে, যা ওখানে লেখাও নেই। এটা পরিষ্কার করে কানিংহাম দেখিয়ে দিয়েছে যে ওখানে কি কি লেখা ছিল, এবং কানিংহামের সেই সময়ের ছবি প্রডিউস করা হয়েছে, সামনে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এইভাবে যদি একটি লোভী, পরশ্য অপহরণকারী এবং পরের দ্রব্যের ওপরে আগাছার মতো বেড়ে ওঠা একটি জাতি যদি ভারতবর্ষের মূল্যবাসী, আদিবাসী, মূল্যবাসী বহুজন মানুষের যে বিচারধারা, যে সৌধ, যে সংস্কৃতি, তার উপর যদি এইভাবে নির্লজ্জভাবে কবজা করে বসে থাকে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার সংস্কৃতি রক্ষার জন্য জান দিয়ে এই সমস্ত দখলদারদের ঘাড় ধরে আবার বিদেশে পাঠিয়ে দেওয়া। তোমরা এখানে থাকছো, ভারতবর্ষের কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের যে বিচারধারা আছে সেটা মেনে নিয়ে থাকতে পারলে থাকো। 3.5% ইউরেশিয়ান সমস্ত জায়গায় কবজা জমাবে, এ ঘটনা কতদিন বরদাস্ত করা যায়? এই লড়াই শুরু হয়েছে বন্ধুরা। এ লড়াই আপনার শৌর্যের লড়াই, এ লড়াই আপনার সংস্কৃতির লড়াই, এ লড়াই আপনার ভাষা, সাহিত্য এবং আপনার আত্মপরিচয় রক্ষা করার লড়াই। সেই লড়াইতে সামিল হতে হবে, সেই লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াই করার জন্যে এই মহাবোধি মহাবিহারের সামনে গত
গত 12 তারিখ থেকেই শুরু হয়েছে আমরণ অনশন। সেখানে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর বিলাস খারাত, আকাশ লামা, গগন মালিকের মতো নেতৃত্বরা। পাশাপাশি রয়েছেন অসংখ্য বৌদ্ধ ভান্তে। আর এরপরে আসতে শুরু করেছে সারা দেশ থেকে আসতে শুরু করেছেন বুদ্ধ অনুগামীরা। স্বাভাবিক কারণেই একেবারে শান্তিপূর্ণ অবস্থান চলছে। সেই অবস্থানে যদি কর্ণপাত না করে প্রশাসন, কর্ণপাত না করে এই দখলদারেরা, তাহলে ভারতবর্ষের মূল নিবাসী আদিবাসী এই ভূমি সন্তানদের অধিকার আছে এদের বুঝিয়ে দেওয়া, এদেশটা আমাদের, এদেশটা ব্রাহ্মণের কলোনি নয়। ব্রাহ্মণের কলোনি শেষ হয়ে গেছে। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর যখন প্রত্যেকটা মানুষকে ইকুয়াল রাইটস দিয়েছে, সেই ইকুয়াল রাইটসের পরে এই দেশের মালিক আপনি তৈরি হয়েছেন। এই দেশের মালিক এবং এই দেশের রক্ষাকর্তা আমরা সবাই তৈরি হয়েছি। বন্ধুরা, ভাবতে লজ্জা হচ্ছে যে ব্রাহ্মণবাদী কোন সংগঠন যারা গণ আন্দোলনের বড় বড় বাতেলা মারে, কোন সংগঠন এই যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে না। সংসদের মধ্যে কোন বিরোধী রাজনৈতিক দল আওয়াজ তুলছে না যে মহাবোধি মহাবিহারের মধ্যে ওই ব্রাহ্মণগুলো ওখানে কেন আছে, কিসের জন্য আছে, এই আওয়াজ পার্লামেন্টে তুলছে না, কেউ তুলছে না। স্বাভাবিক কারণেই এই আওয়াজ পার্লামেন্টে ওঠা দরকার। ভারতের আদিবাসী মূল নিবাসী মানুষেরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করার কথা বলে, পরিষ্কার করে বলে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। তো এই নীতি দুর্বলতা যদি মনে করেন, তাহলে এই ভারতবর্ষে যেমন বুদ্ধ আছে তেমনি সম্রাট অশোকও আছে। সম্রাট অশোকের রক্ত রয়েছে। এদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে যে বীরত্বের জন্য সারা পৃথিবীর দখলদাররা কোন দিন মৌর্যদের সময় এখানে আক্রমণ করতে সাহস পায়নি। মিরান্ডার এসে বুঝতে পেরেছেন যে এই দেশটা একটা বহু বিচিত্র দেশ, এখানে সবাইকে কোল দেয়, আর যদি শত্রুতা করে তাহলে সেই শত্রুকে একেবারে শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দিতে পারে অশোকের নীতিতে। আবার এই অশোকের নীতিতেই প্রত্যেকটা জীবকে তার সন্তান হিসেবে স্বীকৃতি দিতে পারে। স্বাভাবিক কারণেই এরা যদি টু শব্দ না করে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে পার্লামেন্টে আমাদের মানুষের সংখ্যা বাড়াতে হবে। যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থার একেবারে 100% কবজা করে রেখেছে এই ব্রাহ্মণবাদীরা, যারা পরের ধনটাকে দেখলে পরেই নিজের কাছে নিয়ে আসার জন্য তার যে মান সম্মান সমস্ত কিছু বিসর্জন দিতে পারে। আমরা দেখেছি এর আগে চন্দ্রচূড়ের ভূমিকা, আমরা দেখেছি এর আগে যত হাইকোর্টের বিচারক তাদের ভূমিকা। সুতরাং মূল নিবাসী বহুজন মানুষ, হে আমার দেশবাসী, হে আমার স্বজন, আদিবাসী মূল নিবাসী ভাই বোনেরা, শপথ গ্রহণ করুন যে আজ থেকে আর নিজেদের ভবিষ্য নির্মাণের দায়িত্ব এই বিদেশি ইউরেশিয়ানদের আর আমরা দিতে চাই না। সংখ্যায় আমরা মহান বলে বলি, সংখ্যা বলে বলি, সেই সংখ্যায় আমাদের ভাগীদারিত্ব 85%-এর ওপরে। সেই ভাগীদারিত্ব সমস্ত স্তরে
আমাদের সুনিশ্চিত করতে হবে, জুডিশিয়ারি স্তরে সুনিশ্চিত করতে হবে, পার্লামেন্ট স্তরে সুনিশ্চিত করতে হবে, সমস্ত যে আইন কানুন বিভাগগুলোতে সুনিশ্চিত করতে হবে আমাদের প্রতিনিধিত্ব। এই প্রতিনিধিত্ব করতে গিয়ে অন্য যে মনুবাদী দল, সেই মনুবাদী দলে যারা নাম লেখায় তারা তাদের পদলেহী গোলাম হিসেবে থাকে। সুতরাং এই পদলেহী গোলামদের দ্বারা পার্লামেন্টে আওয়াজ তোলা যায় না। যেভাবে আওয়াজ তুলছেন আমাদের ভাই ভীম আর্মির চন্দ্রশেখর, এই রকম প্রত্যেকটা রাজ্য থেকে এক একটা সিংহ শাবককে ওই পার্লামেন্টে পাঠাতে হবে, আর পার্লামেন্টে আওয়াজ তুলতে হবে, এদেশ আমাদের দেশ। তোমরা সংখ্যা অনুপাতে ভাগিদারি নিতে চাইলে নাও, আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার ভাগ, আমার হক, আমার সাহিত্য, আমার সংস্কৃতি, আমার যে বিরাসত, তাতে যদি দখল নিতে চাও তাহলে ঘাড় ধরে এই দেশ থেকে তোমাদের বিদায় করার যে ফান্ডামেন্টাল রাইটস, সেই ফান্ডামেন্টাল রাইটস আমাদের আছে। আজ থেকে আপনারা শপথ নিন, যে অনশন শুরু হয়েছে এটা শান্তিপূর্ণ অনশন। সেই শান্তিপূর্ণ অনশনের আহ্বানে সারা পৃথিবীর মানুষ ছুটে আসছে বুধগয়াতে। আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের দলে দলে বুধগয়ার এই মহা আন্দোলনে সামিল হতে হবে এবং বুঝিয়ে দিতে হবে, এক চুল জমি আমরা ছাড়ব না। কারণ এই জমি আমাদের জমি, এই জমি বিদেশিদের নয়। তাদেরকে আমরা থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, শুতে দিচ্ছি বলেই এখানে কলোনি করে আমাদেরকে গোলাম বানানোর দিন শেষ করে দিতে হবে। বন্ধুরা, চলুন এই মাস থেকে পরিকল্পনা করুন, প্রত্যেক দলে 50 থেকে 100 জন প্রতিনিধি নিয়ে প্রত্যেক সপ্তাহে পাল্টে পাল্টে চলুন বুধগয়াতে এই শান্তিপূর্ণ অবস্থানে সামিল হই এবং মহাবিহার, যে বুদ্ধ বিহার বুধগয়া, সেই বুধগয়া থেকে ব্রাহ্মণদের বিতাড়ন করি এবং বুধগয়াটিকে পুরো বুদ্ধদের বিরাসতে আবার পরিণত করি। এই লড়াই স্বাধীনতার লড়াই, এই লড়াই গোলামীর জঞ্জির ভেঙে দিয়ে ভারতবর্ষের একটা মুক্ত মানবের লড়াই, মানবতাবাদকে প্রতিষ্ঠিত করার লড়াই। এই লড়াইতে জয়ী হতে পারলে আবার ভারত বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে এবং গৌতমা বুদ্ধের বাণীকে সারা পৃথিবী ছড়িয়ে দিয়ে আমরা বলতে পারবো বসুধৈব কুটুম্বকম। আমরা প্রবুদ্ধ ভারত রচনা করতে পারবো, আমরা প্রবুদ্ধ পুরো পৃথিবীটাকেই রচনা করতে পারবো।